আশা করি বিভাজ্যতা আমরা অনেকেই বুঝি। বিভাজ্যতা জিনিসটা কি আসলে? একটা কোনো সংখ্যাকে যদি আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করি, সেটা যদি নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ ভাগশেষ শূন্য হয়, তাহলে কেবলমাত্র তাকে আমরা বলবো বিভাজ্যতা। আর যদি ভাগ না করা যায়, তাহলে কিন্তু আমরা তাকে বিভাজ্যতা বলবো না। তো এখন দেখুন, আমি এখানে একটা সূত্র লিখেছি। আমরা ছোট কালে শিখে আসছি যে ভাজ্য ইকাল টু ভাজক গুণিত ভাগফল। খুবই সহজ। ছোট কাল থেকে আমরা শিখে আসতেছি যে ভাজ্য কি, ভাজক কি, ভাগফল কি, এগুলো সবাই আমরা জানি। হয়তো মনে হতে পারে যে এত সহজ জিনিস। তো চলুন দেখি আসলে ভাজ্যটা কি, ভাজক কি, ভাগফল কি। যেমন দেখেন, ছোট কালে আমরা ভাগ করেছি, ধরলেন যে 5 দিয়ে 30-কে ভাগ করব। তো 5 6 30। তো এই যে যেটা দিয়ে ভাগ করলাম সেটা হচ্ছে ভাজক, যাকে ভাগ করলাম সেটা ভাজ্য, আর যেটা ফলাফল পাইলাম এটা তো জানি যেটা ভাগফল। আর ভাগশেষ অনেক সময় আমরা পেতে পারি, নাও পেতে পারি। যদি জিরো হয় তাহলে ভাগশেষ জিরো। তো এখানে যেটা পাবো সেটা হচ্ছে ভাগ শেষ। তো এখন দেখুন যে সূত্রটা কিভাবে আসলো। এই ভাগ যদি আমরা জেনে থাকি তাহলে সূত্রটা কিন্তু এখান থেকেই। দেখেন, এই 30টা আমরা কিভাবে বের করতে পারি দেখেন তো। এই ভাজককে ভাগফল দিয়ে গুণ করলেই তো আমরা ভাজ্যটা পেয়ে যাই। তাহলে দেখুন, সূত্র এখান থেকে হয়ে গেল। আমরা যে নর্মালি ভাগ করতে জানি ছোটকালের 1 2 3 4 5 6 7 ক্লাসে যেগুলো ম্যাথ, ভাগ করা, সেখান থেকে কিন্তু সূত্রটা হয়ে যায় যে ভাজ্য ইকাল টু ভাজক গুণিত ভাগফল। তাহলে এই ফর্মুলা দিয়ে হয়ে গেল। এখন দেখেন, যদি কোনো কারণে 32 হতো, তা আপনি 5 দিয়ে ভাগ করলেন, তাহলে 5 6 30, তাহলে ভাগ শেষ হচ্ছে 2। এখন দেখেন, এই 32 সংখ্যাটা পেতে হলে কি করতে হতো? এই 5-এর সাথে 6 গুণ করে 2 যোগ করা লাগতো। এই জন্য দেখেন পরের সূত্রটা সেম সূত্র, এখানে তার মানে বলতে পারে যে ভাগ শেষ 0। এবং দেখেন পরের অঙ্কটা, না পরের সূত্রটা, মেন সূত্র কিন্তু এটাই যে ভাজ্য ইকাল টু ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। তার মানে এই যে ভাজককে ভাগফলের সাথে গুণ করে ভাগশেষ যোগ করলেই আমরা ভাজ্যটা পেয়ে যাই। তো আশা করি এই সূত্রটা আমরা বুঝতে পেরেছি। এই সূত্র দিয়ে আমরা অনেক টাইপের অঙ্ক বা অনেকগুলো অঙ্ক আমরা সমাধান করতে পারবো বা সমাধান করব, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। সে টাইপের অঙ্কগুলো আমরা সমাধান করব। তো চলুন দেখি অঙ্কে চলে যাই আমরা। দেখেন যে একটা 1 নম্বর অঙ্ক, যে ভাজক 10, ভাগফল 10, ভাগশেষ 1 হলে ভাজ্য কত? তাহলে দেখুন তো, এই অঙ্ক করার জন্য কি অনেক সময় দরকার? আপনি জানেন ভাজ্য কিভাবে বের করবো? এই যে ভাজকের সাথে ভাগফল গুণ করলে এবং ভাগশেষ যোগ করলে আমরা পেয়ে যাব। তাহলে দেখেন, ভাজক হচ্ছে 10, ভাগফল 10, তাহলে কি 10 10-এ 100, আর প্লাস 1, তাহলে 101 অ্যান্সার। দেখেন ওই ফর্মুলা দিয়ে ভাজ্য ইকুয়াল টু ভাজক ভাগফল প্লাস ভাগশেষ প্লাস 1, তাহলে 101। এই যেটা অ্যান্সার। তার মানে এটা দেখা মাত্র আপনি অ্যান্সার করতে পারেন কিভাবে? তাহলে এখন আপনি যদি তাহলে সূত্র মুখস্থ, মানে সূত্র করে সবগুলো বসিয়ে বসিয়ে বের করতে যান, অনেক সময় লাগবে। আপনি যত সময় বাঁচাতে পারবেন ততই মানে পরীক্ষা, জবের পরীক্ষাগুলোতে তত এগিয়ে থাকবেন। এই জন্য কি করবেন, এই ভাজককে ভাগফল দিয়ে গুণ করে ভাগশেষ যোগ করে দিবেন, তাহলে 101 হয়। তাহলে দেখেন খুব ইজিলি আমরা অ্যান্সার করতে পারবো। এটা দেখেন দেখা মাত্র কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন। তারপরে অঙ্কে চলে যাই আমরা। এই যে ভাজ্য, ভাগশেষ, এই ব্যাপারগুলো অঙ্কের মাধ্যমে আমরা প্র্যাকটিস করতে থাকবো। দেখেন 2 নম্বর অঙ্কে দেখেন, বলছে ভাজক ভাগফলে 10 গুণ। এখানে যা বলবে আমরা তাই করব, অন্য কিছু চিন্তা করব না। তাহলে বলছে ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক 0.5 হলে ভাজ্য কত? তাহলে আমরা জানি ভাজ্য হচ্ছে ভাজকের সাথে ভাগফল গুণ করলে তো আমরা ভাজ্য পেয়ে যাব, যেহেতু ভাগশেষের কথা বলা হয়নি। তাহলে দেখেন, ভাজক ইকুয়াল টু 0.5, আবার বলছে ভাজক ইকুয়াল টু ভাগফলের 10 গুণ। তার মানে বলতে হয় না, এর ভাগফল বা 10 গুণিত ভাগফল। তাহলে দেখুন তো, এখান থেকে ভাগফল যদি আমি বের করতে চাই তাহলে বলতে পারি না এই 10 ভাজকের নিচে ভাগ হয়ে যাবে।
ভাগফল ইকাল টু ভাজক 10। তাহলে 0.5/10। তাহলে দেখুন যে ভাজক, আপনি ভাজক পেলেন 0.5, ভাগফল পেলেন 0.5/10। তাহলে আমরা ভাজ্য বের করার নিয়ম কি জানি? ভাজকের সাথে ভাগফল গুণ করে দিলে কিন্তু আমরা ভাজ্য পেয়ে যাব। তাহলে দেখুন তো, ভাজক হচ্ছে 0.5 গুণিত 0.5 ভাগ 10। তাহলে 0.5 গুণ করলে কত হয়? 0.25। দেখেন কোন 10 দিয়ে যদি আপনি ভাগ করেন, সবসময় দশমিকটা কি হয়, দশমিকটা বাম পাশে সরে যাবে। যেমন দেখেন 0.025, এটা হবে আনসার। তো দেখি স্টুডেন্ট কি কমেন্ট করে। স্যার আরো একবার এটা যদি একটু বুঝাইতেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গুড গুড, আমি বুঝাচ্ছি। দেখেন এই যে আপনি এই সূত্রটা বুঝতে পেরেছেন কিনা বলেন, এই সূত্রটা বুঝতে পেরেছি কিনা বলেন, যে ভাজ্য ইকাল টু ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। এই সূত্রটা তো বুঝতে পেরেছি, তাই না? জি রেসপন্স স্যার, করবেন। বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এখন এই অঙ্কটাতে আমরা যাই, যে ভাজক দেওয়াই আছে 0.5, তাই কিনা? এই যে অঙ্কেটা দেওয়াই আছে 0.5। আবার আরেকটা কন্ডিশন দেওয়া আছে, বলছে ভাজক ভাগফলের 10 গুণ। দেখেন তো, তাহলে আমরা অঙ্কে যেভাবে বলছে সেভাবে কিন্তু আমি সাজিয়েছি, অন্য কিছুই করিনি। ভাজক ইকাল টু ভাগফলের 10 গুণ। অঙ্কে যেটা বলেছে আমি সেটাই লিখেছি। এখন দেখেন, আপনি যদি ভাগফল ইকাল টু 10কে এইদিকে পাঠিয়ে দেন, তাহলে কি 10 হরে চলে যাবে না? তাহলে ভাগফল ইকাল টু ভাজক বাই 10। তো আর ভাজকের মান তো 0.5 দেওয়া আছে বাই 10। আপনি যদি এটা আহ, ভাগ করতে না পারেন রেখে দেন, অসুবিধা নাই। তাহলে আপনি দেখেন ভাগফল কিন্তু পেলেন 0.5/10, আর ভাজক কিন্তু দেওয়াই আছে। আর আমরা সূত্র জানি, আপনাকে বের করতে হবে ভাজ্য। তাহলে ভাজ্য ইকুয়াল টু ভাজক 0.5 গুণিত ভাগফল, ভাগশেষ তো নাই, ভাগশেষ থাকলে তার সাথে যোগ হয়ে যেত। তাহলে দেখেন 0.5 গুণিত 0.5/10। তো আমি 0.5 এবং 0.5 যদি গুণ করি, তাহলে 0.25 হয় ভাগ 10। তা আপনি 10 দিয়ে ভাগ করলে কি হয়, সবসময় দশমিক বাম পাশে চলে যায়, একটা শূন্য চলে আসে। এই ভাগের ব্যাপারটা মনে হয় সম্ভবত জানেন, ভাগের ব্যাপারটা আলাদাভাবে বুঝাবো আমি। আহ, এটুকু বুঝতে পেরেছেন কিনা বলেন, একটু রেসপন্স করেন, তাহলে আমি জি সহজ হয়। হ্যাঁ, স্যার। হ্যাঁ, বুঝতে পারার কথা আমার যেটা মনে হয়, কারণ আমরা যেটা আমি প্রথমেই যে একটা ফর্মুলা দেখালাম, যে 5 6 30, এই সূত্র দিয়েই কিন্তু এই যে ভাজ্য ইকাল টু ভাজক গুণিত ভাগফল, দেখেন 5 6 30 দিয়ে ভাজ্য পেয়ে যাচ্ছে, সেটাই ফর্মুলা। দেখেন ভাজক আমি পেয়েছি 0.5, ভাগফল 0.5/10। কিভাবে পেলাম আমি দেখিয়েছি। তো এই দুটাকে গুণ করলে তো আমরা ভাজ্য পেয়ে যাব। তাহলে ভাজ্য ইকাল টু 0.5 গুণিত 0.5/10, এই ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাই 0.025। তাহলে অ্যান্সার হচ্ছে খ। বুঝতে পেরেছেন কি আপনারা? একটু বলবেন যে বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, কোনো প্রবলেম থাকলে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই কোশ্চেন করবেন। তাহলে তার পরের অঙ্কটাতে দেখেন আপনারা পারেন কিনা একটু দেখেন তো। 3 নম্বর অঙ্কে বলছে যে একটি ভাগ। দেখেন অঙ্কে যা বলবে আমি সেটাই করবো, এর বাইরে কিছুই করব না। আমি সহজ একটা ছোট কালের সূত্র জানি, যে ভাজ্য ইকাল টু ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগ শেষ। এই সূত্র দিয়ে আমি জাস্ট, এই সূত্রের আমি বাইরে কোথাও যাব না। এখন অঙ্কে যা বলবে আমি তাই করব, এর বেশি বাইরে কিছু করার প্রয়োজনও নাই। তাহলে দেখেন, বলছে একটি ভাগ অঙ্কের ভাগফলের 1/3 ভাজক। তাহলে ভাজক ভাগফলের 1/3, কথাটা কিন্তু এরকম, ভাজক ভাগফলের 1/3। বলছে একটি ভাগ অঙ্কের ভাগফলের 1/3 হচ্ছে ভাজক। তার মানে বলতে পারি ভাজক ভাগফলের 1/3, কিন্তু ভাগফল কত এটা তাকে জানতে হবে, তাহলে আমি সেটার 1/3 করে ভাজক বের করতে পারবো। আবার বলছে ভাগ শেষ। দেখেন টার্মগুলো কিন্তু আমার পরিচিত, ভাগফল, ভাজক, ভাগশেষ। আবার বলছে ভাগশেষ ভাজকের অর্ধেক, তার মানে ভাজক যেটা হবে তার অর্ধেক হবে ভাগশেষ, তাই না? এই দেখেন ভাগফল কিন্তু একটা পেয়ে গেছি আমি, 126। ভাগফল যদি আমি পেয়ে যাই, তাহলে তার অসুবিধা নেই, আমি সবকিছুই বের করতে পারবো। দেখেন ভাগফল ইকাল টু 126।
126। আবার এই ভাগফলের 1/3 হচ্ছে ভাজক, দেখেন লেখা আছে প্রথমে। তাহলে আমি এখান থেকে ভাজক বের করতে পারবো। 1/3 মানে কি? 1/3 গুণিত 126। এখন দেখেন, আমি 3 দিয়ে 126কে কাটতে পারি, 3 4 12, 3 2 6, কাটাকাটি করতে পারি। তাহলে কত হয়? 42। তাহলে দেখেন তো, আমি ভাগফল পেয়ে গেছি, ভাজক পেয়ে গেছি। এখন ভাগশেষ বের করতে পারলে তো আমি ভাজ্য কত বের করতে পারবো। এখন ভাগশেষ আমি কিভাবে করব? বলছে ভাগশেষ ভাজকের অর্ধেক। ভাগশেষ ভাজকের অর্ধেক, ভাজক কত? 42। তাহলে এটার অর্ধেক কত? 42কে 2 দিয়ে ভাগ দিলে আমি পেয়ে যাব 21। তাহলে দেখেন, ভাগশেষ হচ্ছে 42/2 সমান হচ্ছে 21। তাহলে আমি তিনটা কিন্তু টার্ম পেয়ে গেলাম। তাহলে এখন কি ভাজ্য বের করতে পারবো না? ভাজ্য আমি জানি, ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ, ছোট কালের সূত্র দিয়ে। তাহলে ভাজ্য ইকাল টু ভাজক কত? দেখেন 42 গুণিত ভাগফল কত? 126 প্লাস কত? 21। এখন দেখেন আমি গুণটা কিভাবে করব। আহ, তাহলে এটাকে এভাবে লেখেন, 42। দেখেন এই টাইপের সংখ্যাগুলোকে কিভাবে গুণ করা যায় দেখেন, সহজ করে। কারণ আপনার পরীক্ষার সেন্টারে এত সময় পাবেন না গুণ করা, যে আপনি নিচে নিচে গুণ করবেন, তাই না? তো ভালো করে দেখেন, প্রথমে কি করবেন? এই 2কে 6 দিয়ে গুণ করবেন। ভালো করে শিখে নেন এক লাইনে কিভাবে গুণ করা যায়। 6 2 গুণা 12। তো 2 দিয়ে 6কে গুণ করব, 2 দিয়ে 2কে গুণ করব, 2 দিয়ে 1কে গুণ করব পরস্পর। আর 2-এর পিছন পিছন 4 যাবে। ভালো করে দেখেন, 6 2 গুণা 12, প্রথমে হলো 12 6, হাতে থাকে কত? হাতে থাকে, কাল দুই স্যার। সরি সরি, হ্যাঁ হ্যাঁ, 2 2, হ্যাঁ 12 হচ্ছে 2, হাতে থাকে 1। থ্যাংক ইউ। ওটা বিকেলে 6 বলছিলাম। আহ, তাহলে দেখে নিবা। হ্যাঁ, তাহলে 6 2 গুণা 12, 12 2, হাতে থাকে 1। তারপর দেখেন 2 তো 6কে গুণ করলাম, এবার 2 এর সাথে 2 গুণ হবে। তাহলে 2 2 গুণা 4, হাতে রেখে 5। আবার এই 4 যাবে তার পিছন পিছন, তাহলে এই 6 সাথে গুণ, 4 6 24। তাহলে 24 আর 5-এ কত? 29। আপনি এভাবে করতে পারেন যে 2 2 গুণা 4, 4 6 24, 28, হাতে রেখে 29। তাহলে 29-এর হচ্ছে 9। তাহলে হাতে কত থাকলো? 3। আমি বুঝাচ্ছি তাই হয়তো সময় লাগছে, কিন্তু দুই আপনি দ্রুত। স্যার। হ্যাঁ, 29-এর 9। হ্যাঁ, হাতে থাকে, সরি, হাতে থাকে 2। তাহলে তারপর অংশে যান, এই 2 দিয়ে আবার গুণ করব 1কে। তাহলে 2 1 কে 2, আর হাতে 2 হলো 4। আবার দেখেন এই 4 দিয়ে 2কে গুণ করব, তাহলে 4 2 গুণা 8। 8 আর 4 হচ্ছে কত? 12, 12 2, হাতে থাকলো 1। দেখেন 2 দিয়ে 1কে গুণ করা হয়ে গেল, তাহলে তার পাশে তো সংখ্যা নাই। তাহলে 2 দিয়ে গুণ করার আর প্রয়োজন নাই। 4 দিয়ে 2কে গুণ করা হয়ে গেছে, তাহলে 4 দিয়ে এবার গুণ করব 1কে। তাহলে 4 1 কে 4, হাতে রেখে 5। বুঝতে পেরেছেন কিনা বলেন? 2 দিয়ে 6, 2 দিয়ে 2কে গুণ, তাহলে পিছনে থাকবে 4 6 গুণ। 2 দিয়ে 1কে গুণ, পিছনে 4কে 2 দিয়ে গুণ। 2কে, তারপরে 2 1 যখন হয়ে গেল, তার পাশে তার সংখ্যা নাই, তখন 4 দিয়ে 1কে গুণ করব, হাতের 1 দিয়ে সব বসিয়ে দেবো, প্লাস 21। দেখেন এটা দ্রুত করতে পারবেন যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন। তাহলে দেখেন তো, এটা 2 আর 1-এ কত? 3। দেখেন আপনি যখন যে যোগ করলেন, দেখলাম অপশানে একটা মাত্র লাস্টে 3 আছে। এটাই অ্যান্সার। তারপর আমি করে দেখাচ্ছি। 9 আর 2-এ হচ্ছে কত? 11, 11 1, হাতে থাকে 1। তারপরে 2 3 5, এটা 1। তাহলে 5313 অ্যান্সার, যেটা খ নম্বরে আছে। এখন বলেন যে বুঝতে পেরেছেন কিনা, একটু বলবেন বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এটা কিন্তু খুব দ্রুত করতে পারবেন। আমি বুঝাচ্ছি তাই হয়তো সময় লাগছে, কিন্তু আমি যখন নিজে করব দেখবেন যে এটা 10 সেকেন্ড লাগবে গুণ করতে। তবে মাথা একটু ঠান্ডা রাখতে হবে। আর আপনি যত দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন, আপনি তত পরীক্ষার মানে জবের পরীক্ষায় এগিয়ে থাকবেন। তাছাড়া কিন্তু এগিয়ে থাকতে পারবেন না। আপনাকে দ্রুত সবসময় কি করতে হবে? টাইম আপনাকে সেভ করতে হবে।
এখন দেখেন পরের অঙ্কটি, তার মানে আমরা কিন্তু ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ নিয়ে আছি। কিন্তু দেখেন অঙ্কগুলো কোন টাইপের, ওই টাইপের সূত্র দিয়ে কিন্তু আমরা করতে পারছি। আহ, আমি মনে হয় একদিন গুণনীয়ক, গুণনীয়ক বা উৎপাদক, গুণিতক এই ব্যাপারগুলো বুঝিয়েছিলাম, মনে আছে কিনা। তো দেখুন 4 নম্বর অঙ্কটি, যে 55 সংখ্যাটি নিচের কোন সংখ্যার ভাজ্য। আচ্ছা, ভাজ্য মানে কি বলেন তো? বলছে 55 সংখ্যাটি নিচের কোন সংখ্যার ভাজ্য, তার মানে আসলে কি চাচ্ছে, ভাজক চাচ্ছেন না ভাজ্য চাচ্ছে বলেন তো? 55 সংখ্যাটি নিচের কোন সংখ্যার ভাজ্য, কোন সংখ্যার ভাজ্য। তাহলে ভাজক বের করতে বলছে না ভাজ্য বের করতে বলছে? ভাজক স্যার। রাইট, ভাজক, মানে কোন সংখ্যাটা দিয়ে 55কে ভাগ করা যাবে, যাকে ভাগ করবো সেটাই তো ভাজ্য। বলছে এই 55টা কোন সংখ্যার ভাজ্য হতে পারে। তাহলে যেটা দিয়ে আমি ভাগ করব সেটা হবে কি, যে সংখ্যা দিয়ে যাকে ভাগ করব, যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য, আর যেটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ভাজক। এখানে বলা হচ্ছে 55 সংখ্যাটির ভাজক আসলে কোনটি, এভাবেও বলতে পারতো কোশ্চিনটা, ভাজক কোনটি। এবং বলেছে 55 সংখ্যাটির নিচের কোন সংখ্যার ভাজ্য, একই কথা কিন্তু। আপনাকে কথার টার্ম গুলো বুঝতে হবে। টার্ম গুলো ধরতে না পারলে কিন্তু আপনি অঙ্ক করতে পারবেন না বা দ্রুত অ্যান্সার করতেও পারবেন না। দেখেন 8 দিয়ে ভাগ করার কোনো সুযোগ নেই, 9 দিয়ে ভাগ করার কোনো সুযোগ নেই, 10 দিয়ে, এগুলো আপনি মুখে মুখে করতে পারেন, 5 11 55, এটাই অ্যান্সার। এবার আপনারা একটু পারেন কিনা দেখি। আহ, যদিও একটু জটিল আছে, খুব জটিল না, বুঝলে খুবই সহজ। দেখেন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা, যেটা এটিওতে সার্কুলার হয়ে আছে, সেরকম পরীক্ষায় এই অঙ্কটি এসেছিল। দেখেন 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার, তাহলে সংখ্যাটা তো অঙ্ক কয়টা থাকবে, 3টা থাকবে। বলছে 9 দিয়ে বিভাজ্য, 9 দিয়ে বিভাজ্য মানে 9 কি ভাজক না ভাজ্য বলেন তো? ভাজক স্যার। ভাজক। 9 দিয়ে বিভাজ্য মানে ভাজ্যকে ভাগ করা যায় কি দিয়ে, 9 দিয়ে, মানে 9 মানে ভাজক, বিভাজ্য মানে ভাগ করা যায় ভাজ্যকে, এ কথা বলাচ্ছে বলছে। মানে অঙ্কের টার্মগুলো, কথাগুলো বুঝতে পারলে কিন্তু আপনি দ্রুত অ্যান্সার করতে পারবেন। তাহলে 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা 3 অঙ্কের হবে। একটি সংখ্যার প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক 8 হলে মধ্য কোটি কত। তাহলে কি ব্যাপারটা এরকম না, যে 9 হচ্ছে ভাজক আর ভাজ্য হচ্ছে এরকম 3, মধ্যম অঙ্কটা কিন্তু দেওয়া হয়নি, প্রথম অঙ্ক এবং তৃতীয় অঙ্কটা দেওয়া হয়েছে। এখানে কোন সংখ্যাটা বসবে, 6 বসবে না 7 বসবে না 8 বসবে না 9 বসবে? এখন মজার কাহিনী হচ্ছে, কোন সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যায় কিনা সহজে কিভাবে বুঝবো? সংখ্যাগুলোর যোগফলকে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটা ভাগ করা যায়। 9 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় কিনা কিভাবে বুঝবো? সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করা যায়। এখন দেখেন আমি যদি 6 বসাই, তাহলে দেখেন তো 3 আর 6 কত, 9, 9 আর 8 কত হয় বলেন? 17। 17কে কিন্তু 9 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটাও হবে না। কিন্তু এটা একটা সংখ্যা, হ্যাঁ, এটাও ভাগ করা যাবে না। তাহলে 3 7 8, এটা দেখেন তো, 3 আর 7 10 আর 8 18, বুঝছেন কি? 18 সংখ্যাগুলোর যোগফলকে যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 3 7 8 দেখেন যে, তাহলে সংখ্যাগুলো যোগফল হয় 18, তার মানে এটা কিন্তু ভাগ করা যায়। তার মানে 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট এই যে সংখ্যা পেয়ে গেছি আমরা, এই সংখ্যাটা ভাগ করা যাচ্ছে না। আমি যখন পেয়ে গেছি একটা, বাকিগুলো টেস্ট করার প্রয়োজন নাই। দেখেন 3 6, সরি, 3 8 8, দেখেন তো, 8 8 16 আর 3 কত, 19, 19কে তো 9 দিয়ে কখনোই ভাগ করা যাবে না, তার মানে এই সংখ্যাটাও ভাগ করা যাবে না, এটাও ভাগ করা যাবে না। তারপর 9 দেখেন, 3 9 8 কত, তাহলে 9 আর 8 কত হয় বলেন? 17 আর 3 20, 20কে কখনো 9 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এটাও ভাগ করা যাবে না। তার মানে অ্যান্সার হচ্ছে কোনটা, 7। অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু রেসপন্স করেন। কারণ আমরা কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যায় কিনা, 9 দিয়ে ভাগ করা যায় কিনা, অঙ্কগুলোকে, সংখ্যার অঙ্কগুলোকে যোগ করে দেখব। তা যোগফলটা যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটা ভাগ করা যাবে। দেখেন এই যে, এই সংখ্যাটার যোগফল দেখছে 18, আপনি এখন 378কে 9 দিয়ে ভাগ করে দেখেন ভাগ করা যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে 7। কি বুঝতে পেরেছেন? স্যার জি। আরেকবার বলেন তো। হ্যাঁ। আচ্ছা, আবার আমি বলছি, দেখেন ভালো করে আবার শুনেন একটু। হ্যাঁ,
আমি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে হবে। এখন দেখেন 3 আর 8 তো আছে, তাই না? প্রথম অঙ্কটা 3, শেষ অঙ্কটা 8, মধ্যম অঙ্কটা 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে। এখন দেখেন সংখ্যা চারটাকে দেখে নেন আগে। তাহলে প্রথম অঙ্ক 3, তাহলে ক নম্বরে মধ্যম অঙ্ক দিলাম 6, তারপর তৃতীয় অঙ্ক 8, তারপরে সংখ্যাটা হতে পারে 3, 7, 8, মানে প্রথম অঙ্ক, তৃতীয় অঙ্ক দেওয়া আছে, মধ্যম অঙ্কটা অপশন থেকে আপনাকে নিতে হবে। তারপরের সংখ্যাটা দেখেন, 3, 8, 8, 3, 9, 8। তো বুঝতে পারছেন কিনা? এই দেখেন প্রথম অঙ্কটা দেওয়া আছে, শ- শেষ অঙ্কটা দেওয়া আছে, কিন্তু মধ্যম অঙ্কটা আপনাকে নিতে হবে। কোনটা চয়েস করবেন? 6 নিবেন, না 7 নিবেন, না 8 নিবেন, না 9 নিবেন? কি হিসাব করে নিব? এই সংখ্যাগুলোকে 9 দিয়ে যেটা বিভাজ্য যাবে, এই যে বলে দিচ্ছে 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার। এখন এটাকে ভাগ করা যায় 9 দিয়ে, না এটাকে, না এটাকে, না এটাকে, কোনটা ভাগ করা যায়? এটা আপনাকে চেক করতে হবে। এখন সহজ উপায় হচ্ছে, আপনি যদি 9 দিয়ে ভাগ করে করে প্রত্যেকটা সংখ্যা চেক করেন, তাহলে এটা তো সময় সাপেক্ষ। আপনার সহজ উপায় হচ্ছে, এই যে এই অঙ্কগুলোকে যোগ করবেন। যোগ করে যদি ওই সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যাবে। এখন দেখেন অঙ্কগুলো যোগফল কত? 6 আর 3 হচ্ছে কত? 9 আর 8, তাহলে 17। 17কে কি 9 দিয়ে ভাগ করা যায়? যায় না, তার মানে এটা নট। তার মানে ক নম্বর অ্যান্সার হবে না। আবার খ নম্বরে দেখেন, এই যে খ নম্বর থেকে 7 নিয়েছি আমি, দিয়ে একটা সংখ্যা বানাইছি। এখন এটা 9 দিয়ে ভাগ করা যায় কিনা, খালি সংখ্যার অঙ্কগুলোকে যোগ করব। যোগ করে যে সংখ্যাটা পাবো ওটা যদি 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যাবে। যেমন দেখেন 3 আর 7 10, আর 8 হচ্ছে 18। দেখেন তো, 18কে 9 দিয়ে কিন্তু ভাগ করা যায়, তার মানে এই সংখ্যাটাকে আপনি 9 দিয়ে ভাগ করতে পারবেন। এখন আপনি যখন পেয়ে পেয়ে যাবেন একটা সংখ্যা, তখন তার বাকিগুলো চেক করার দরকার নাই। তারপর আপনাকে বোঝানোর জন্য আমি এখন বলছি, দেখেন 8 8 16 আর 3 হচ্ছে 19। 19কে কি 9 দিয়ে ভাগ করা যায়? যায় না। তার মানে আপনি এই 8 নিয়ে লাভ নাই, কারণ 8 দিয়ে যদি মধ্যম অঙ্ক 8 নিয়ে 3 অঙ্কের সংখ্যা বানান, সেই সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যাবে না। তারপরের দেখেন শেষ সংখ্যাটাতে অঙ্ক নিয়েছে 9, দিয়ে দেখেন তো এটা 9 দিয়ে ভাগ করা যাবে কিনা, চেক করবো কিভাবে? এই অঙ্কগুলোকে আমি যোগ করব। তাহলে 8 আর 9 হচ্ছে 17, আর 3 20। 20কে কি 9 দিয়ে কখনো ভাগ করা যাবে? ইম্পসিবল। তাহলে এটাও ভাগ করা যাবে না, তার মানে এটাও আমি নিতে পারবো না। তাহলে অ্যান্সার হচ্ছে খ। এবার একটু বলবেন বুঝতে বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ। তাহলে দেখেন, এটা কিন্তু আমার, দেখেন আমি মুখে মুখে 10 সেকেন্ডে অ্যান্সার করবো কিভাবে। 3 আর 8 হচ্ছে 11, 6 বসালে হয় কত? 17। হবে না, 9 দিয়ে ভাগ করা যাবে না। 3 আর 8 হচ্ছে 11, আর 7 হচ্ছে 18, 18কে 9 দিয়ে ভাগ করা যাবে। দেখেন মুখে মুখে। তাহলে 3 আর 8 11, আর 8 হচ্ছে 19, ভাগ করা যাবে না। 3 আর 8 11, আর 9 হচ্ছে 20, 20কে 9 দিয়ে ভাগ করা যাবে না। এটা অ্যান্সার শেষ। আপনি এটুকু মুখে মুখে করলে আপনি অ্যান্সার করে দিতে পারবেন। 10 সেকেন্ড সময়, 10 সেকেন্ডে অ্যান্সার করতে পারবেন। তো আমরা পরের অঙ্কে যাই। এবার দেখেন, হ্যাঁ তার আগে একটু আমি কথা বলে দিই আসলে কোন সংখ্যাগুলো সহজেই কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এটা আমি এর আগে বলেছিলাম, আবার একটু রিপিট করে দিই, কারণ এগুলো আপনি জানলে দ্রুত আপনি ক্যালকুলেশন করতে পারবেন। কোনো একটা সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায় কিনা কিভাবে বুঝবো? তাহলে ওই সংখ্যার শেষের অঙ্কটা যদি জোড় হয়, তাহলে সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যায়। এটা খুবই সহজ। যে কোনো জোড় সংখ্যা কি, যে কোনো জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 দিয়ে বুঝতে তো কোনো অসুবিধা নেই। এখন 3 এবং 9, 3 এবং 9 দিয়ে ভাগ করা যায় কিনা, ওই অঙ্কগুলোকে যোগ করব, সংখ্যার অঙ্কগুলোকে যোগ করব। যোগ করে যদি 3 অথবা 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যাটা 3 এবং 9 দ্বারা ভাগ করা যায়। যেমন দেখেন 4 + 2 + 4, তাহলে 4 4 8, আর 2 10। 10কে 3 দিয়ে কখনোই ভাগ করা যাবে না, 9 দিয়ে ভাগ করা যাবে না, তার মানে এই সংখ্যাটা 3 এবং 9 দিয়ে কখনোই ভাগ করা যাবে না। জোড় সংখ্যা থাকলে তো আপনি চিন্তাই করবেন না যে 3 দিয়ে ভাগ করা যায় কিনা, 9 দিয়ে ভাগ করা যায় কিনা। জোড় সংখ্যা কখনো কি 3 বা 9 দিয়ে ভাগ করা যায়? কখনোই যায় না। তাহলে দেখেন 3 এবং 9-এর ব্যাপারটা বুঝে গেলাম। এখন দেখেন 5, 5 দিয়ে ভাগ করা যায় কিনা। শেষের ডিজিট যদি 0 অথবা 5 থাকে, তাহলে তাহলে কেবলমাত্র সেই সংখ্যাটা 5 দিয়ে ভাগ করা যাবে। যেমন দেখেন 110, 255, এগুলো 5 দিয়ে ভাগ করা যাবে। এই যে লাস্টে 5 আছে, শূন্য আছে, 300, 300 ধরলেন যে 5, এইসব সংখ্যা 5 দিয়ে ভাগ করা যায়। আবার 7 দিয়ে ভাগ করা যায় কিনা কিভাবে বুঝবো? দেখেন 7 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে এরকম, বা 91 নেন,
এটা নিয়ম হচ্ছে লাস্ট শেষের অঙ্কটাকে দ্বিগুণ করব, তা প্রথম অঙ্কটার সাথে বিয়োগ করব। 9 - 2 দিয়ে বিয়োগ করার পর 7, যেটা পাবো এটা যদি 7 দিয়ে ভাগ করা যায়, এটা না হলে ছোট সংখ্যা, কিন্তু বড় সংখ্যা নিবেন তখন তো আপনাকে এই টেকনিকে আগাইতে হবে। আর এমনি যদি ভাগ করতে আপনি খুবই পটু হন বা এক্সপার্ট হন, সেক্ষেত্রে তো আপনার জন্য কোনো প্রবলেম নাই। যারা একটু দুর্বল তারা হয়তো এই নিয়মগুলো একটু ফলো করবে। তাহলে দেখেন, 9 থেকে 2 বাদ দিলে 7, তার মানে 91-কে 7 দিয়ে ভাগ করা যায়, কারণ 7-কে 7 দিয়ে ভাগ করা যায়। এই তো আর কি। আবার 8-এর ব্যাপারটাও আছে, এগুলো পারবেন, যেগুলো হচ্ছে একটু জটিল। 11 দিয়ে ভাগ করার নিয়ম, যেমন দেখেন 121। এটার নিয়ম হচ্ছে প্রথম অঙ্ক আর তৃতীয় অঙ্ককে যোগ করবেন, তৃতীয় অঙ্কটা বিয়োগ করবেন, যে 0 অথবা যদি 11 পান তাহলে কেবলমাত্র ওই সংখ্যাটা 11 দিয়ে ভাগ করা যাবে। এইটুকু জানলেই হবে, অন্য কিছু তেমন জানার আর প্রয়োজন নেই। এখন দেখেন পরের অঙ্কটা, আপনারা দেখি পারেন কিনা। বলছে নিচের কোনটি 4 দ্বারা বিভাজ্য। তার মানে এগুলো কিন্তু এক একটা ভাজ্য। তাহলে এই চারটার মধ্যে কোন সংখ্যাটা এই 4 দ্বারা বিভাজ্য হবে বা ভাগ করা যাবে, বলুন তো দেখি। স্যার খ। 6 নম্বর 6 নম্বর খ। এখন দেখেন, আপনি যদি এটা করতে গিয়ে ক্যালকুলেশন করতেই থাকেন তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে, আপনি তো টাইম শেষ করে ফেলবেন। দেখেন তো, এটা তো বিজোড় সংখ্যা, কখনো 4 দ্বারা ভাগ করা যাবে? এটা লাস্টে ভাগ করা যাবে 4 দিয়ে? 17 চিন্তা করার দরকার আছে? কেবলমাত্র যে 56কে 4 দ্বারা ভাগ করা যায়, শেষের টু ডিজিট দেখবেন যে 4 দ্বারা ভাগ করা যায় কিনা। আর বিজোড় হলে তো চিন্তাই করবেন না, দেখা মাত্র এটা আপনি অ্যান্সার করবেন। আপনি এখানেও যদি ক্যালকুলেশন করতে থাকেন, 2-3 মিনিট খেয়ে ফেলেন, তাহলে তো আপনি পরীক্ষা মানে জবের পরীক্ষায় পিছিয়ে পড়বেন। এটা মাথায় রাখতে হবে, আপনাকে যত দ্রুত টেকনিক্যালি অ্যান্সার করা যায় আপনি তত এগিয়ে থাকবেন। স্যার, এবং আপনি তো, হ্যাঁ বলেন। 4 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি? ও, 4 দ্বারা বিভাজ্য হচ্ছে যদি আপনার লার্জ নাম্বার হয়, সেক্ষেত্রে শেষের দুইটা ডিজিট বা দুইটা অঙ্ক আপনি দেখবেন 4 দ্বারা ভাগ করা যায় কিনা। যেমন দেখেন 56কে কিন্তু ভাগ করা যায়, আপনি পুরোটা চেক করার দরকার নাই। 56কে ভাগ করা যায়, যে 4 × 1 = 4, 16, 4 × 4 = 16, 4 × 14 হচ্ছে 56। তাহলে তাহলে 4 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে এটাই। কিন্তু ঠিক আছে, যদি সবগুলো এরকম জোড় সংখ্যা হতো তখন আপনি এটা চেক করতেন, শেষের টু ডিজিট চেক করবেন। সবগুলো চেক করার দরকার নাই, এত বড় সংখ্যা আপনি চেক করতে গেলে তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এখানে দেখেন, এই অঙ্কটা এমন ভাবে দিয়েছে প্রত্যেকটা কিন্তু বিজোড়, আপনার চিন্তা করারও দরকার নাই। মাস্ট বি খ নম্বর অ্যান্সার। বুঝতে পেরেছেন কিনা বলেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ। তাহলে তার পরের অঙ্কে যাই। দেখেন এই অঙ্কগুলো দেখেন, আমাদের আমাদের কিন্তু ছোট কালের সূত্র দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে। এবার দেখেন আপনারা এটা নিজে বলবেন পারেন কিনা। 9 নম্বর বলছে যে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে কি এটাকে যোগ করে অঙ্কগুলোকে যোগ করবেন, সেই সংখ্যাটা আবার 9 দ্বারা ভাগ করা যায় কিনা, কারণ তখন তো ছোট হয়ে যাবে। 9 দ্বারা ভাগ করা যায় কিনা আপনি দেখতে পাবেন। তিনটা, এটাকে যোগ করার পর যে সংখ্যাটা হবে সেই সংখ্যার অঙ্কগুলোকে যদি যোগ করেন, সর্বোচ্চ হয়তো 20, 15, 25 এরকম হবে। সেই সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যাবে কিনা একটু চেক করে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে 9 দ্বারা ভাগ করা যায় কিনা। একটু এটা করেন তো দেখি, পারেন কিনা। খাতা কলমে একটু করেন, যে 7 নম্বর অঙ্কটা আমরা করতে পারছি কিনা। খুবই সহজ, দেখেন আমি যে কথাগুলো আলোচনা করলাম, যে কথাগুলো বললাম, ওই নিয়মের মধ্যেই আছে। দেখেন তো ক নম্বরে কি কি দেওয়া আছে, 52 + 25। আপনারা কেউ করেন একটু। তাহলে দেখেন, 5 আর 2 কত, 7। তারপরে 5 আর 2 7। এখন দেখেন তো 77-কে কি 9 দিয়ে ভাগ করা যায়? তাহলে এটা বাদ। কারণ আরো যদি করতে না পারেন তো কি করবেন, 7 + 7 হচ্ছে 14। 14 কি 9 দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে খ নাম্বারটা দেখেন, যে 527 যোগ 725। তাহলে 5 আর 7 হচ্ছে 12, 2 হাত থাকে 1, আর 2 আর 2 4, 5, আর 5 × 7 হচ্ছে কত, 5 এবং 7 কত, 12। এখন এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যায় কিনা আপনি অঙ্কগুলোকে যোগ করেন। 1 আর 2 হচ্ছে 3, 3 আর 2 5, 5 আর 5 10। 10-কে কি 9 দিয়ে ভাগ করা যায়? তাহলে এই সংখ্যাটাও ভাগ করা যায় না। তারপরেরটা করেন, গ নাম্বার করা যায় কিনা দেখেন। 412 যোগ 6, 34। দেখেন এটা কত হয়, 4 আর 2 হচ্ছে 6, 4 আর 2 4, হচ্ছে 3 আর 4 আর 6। তাহলে 6 আর 4 হচ্ছে 10, 16। এটাও কিন্তু ভাগ করা যাচ্ছে না, তাহলে এটাও যাচ্ছে না।
তাহলে 75 দেখেন, 75 - 57, ঘ নাম্বার অ্যান্সার। ঘ নাম্বারটা দেখেন। তাহলে 15 থেকে 7 বাদ দিলে কত হয়? 8 হয়। তাহলে 6 1। এই দেখেন তো, 18কে 18কে তো 9 দিয়ে ভাগ করা যায়। প্লাস আপনি যদি আরো বুঝতে না পারেন যে আমি 18 9 এর নাম তো পাচ্ছি না, 9 দুগুণ 18, তাহলে আপনি কি করবেন? 1 + 8 = 9। অঙ্কগুলোকে যোগ করেন, 9কে 9 দিয়ে ভাগ করা যায়। তার মানে এই ঘ নম্বর আনসার। বুঝতে পারছেন কিনা বলেন? আমি বুঝাচ্ছি তাই হয়তো সময় লাগছে। এটা কিন্তু যোগ করে খেলে আপনি দেখতে পাবেন যে হ্যাঁ করা যায় কিনা। দেখেন তো বুঝতে পারলেন কিনা ব্যাপারটা। বলবেন বুঝতে পারলেন কিনা। অঙ্ক দেখেন, জি অঙ্ক কিন্তু স্যার। মজার হ্যাঁ, অঙ্ক কিন্তু মজার জিনিস। আপনি যদি পারেন খুবই ভালো লাগবে। এবং ফুল মার্ক তোলার একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এই ম্যাথে কেবল। ম্যাথ যদি আপনি পারেন, প্রাইমারি স্কুলে বলেন, সেটা বিসিএস বলেন, নিবন্ধন বলেন, ফুল মার্ক তোলার একটা সুযোগ আছে বা হাতে স্কোপ আছে, যেটা অন্যান্য কোনো সাবজেক্টে কিন্তু সেটা করার সুযোগ খুবই কম। যে ফুল মার্ক তোলা খুবই একটু কঠিন আর কি। তো ম্যাথে কেবলমাত্র একটা সুযোগ থাকে, যে আমি 20-এ 20 তোলার একটা সুযোগ থাকে যদি আপনি পারেন। এবার আমার যেটা মনে হয় যে যদি আপনি প্র্যাকটিস করেন, না পারার কোনো সুযোগ নেই। আপনি অবশ্যই পারবেন, পারবেন না কেন? আপনি প্র্যাকটিস করেন। দেখেন তো, এগুলো কি আমরা ছোট কালের বাইরে যাচ্ছি? ছোট কালে যেগুলো ম্যাথ প্রাইমারি স্কুলে হাই স্কুলের ম্যাথ শিখেছি, সেই ফর্মুলা দিয়েই কিন্তু আমরা একটা ফর্মুলা দিয়েই কিন্তু অঙ্ক এখন পর্যন্ত কতগুলো অঙ্ক করে যাচ্ছি। তাহলে তারপরে যাই, যেহেতু অঙ্কগুলো দেখবো। এখন দেখেন তো, এই যে নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়? এটা তো খুবই একটা, দেখেন আমি কিন্তু 3-এর নিয়ম তো ব্যাপারটা জেনে গেছি, যে অঙ্কগুলো যোগ করে যদি 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে কেবলমাত্র ভাগ করা যাবে। সেক্ষেত্রে আমি কি করব দেখেন তো, ক নম্বর অপশনে যখন আসবো, দেখবো যে এটা যোগ করে, অঙ্কগুলো যোগ করে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। দেখেন তো কত দ্রুত করা যায়। 3 দ্বারা ভাগ করা যায় কিনা। তাহলে 6 আর 2 8 আর 1 9, তার মানে এটা ভাগ করা যায়। 4 1 1 6, 3 দিয়ে ভাগ করা যায়। 3 2 6 আর 4 10। 4 আর 2 হচ্ছে 6 আর 3 9, ভাগ করা যায়। দেখেন তো, 1 আর 9 10 আর 13, 13কে কি কখনো 3 দ্বারা ভাগ করা যাবে? যাবে না। শেষ। দেখেন মিলছে কিনা। আপনাকে কষ্ট করে 126কে ভাগ করার দরকার নাই, 141কে ভাগ করার দরকার নাই, 324কে ভাগ করার দরকার নাই। আপনি ওভাবে বের করতে পারবেন, কিন্তু জবের পরীক্ষায় আপনার ওই ফর্মুলা করতে গেলে আপনার টাইম কিল হবে। টাইম কিল করা যাবে না, যত পারা যায় টাইমকে সেভ করতে হবে। তো একইভাবে দেখেন, এটা করবেন, নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়? এটা অ্যান্সার আর করলাম না। তারপর নিচের কোনটি 2 এবং 7 দ্বারা বিভাজ্য? এখন দেখেন তো, 2 এবং 7 দ্বারা একসাথে কিন্তু বিভাজ্য হতে হবে এই চারটা সংখ্যার মধ্যে। দেখেন তো, এই লাস্টে 1 থাকলে 2 দ্বারা কি কখনো বিভাজ্য হবে? হবে না, তার মানে এটা বাদ আগেই। আহ, শেষে যদি 5 থাকে, তাহলে কি 2 দ্বারা ভাগ করা যাবে? এটা 5 দিয়ে ভাগ করা যাবে, তার মানে যাবে না। মানে একও সাথে সেম টাইমেই মানে 2 এবং 7 দ্বারা ভাগ করা যাবে। এখন দেখেন, তার মানে দেখেন দুটো অপশন কিন্তু আমি আগে বাদ দিয়ে দিতে পারলাম দেখা মাত্রই। 524 2 এবং 7 দিয়ে ভাগ করা যাবে কিনা আপনি কিভাবে চেক করবেন? 2 দিয়ে যাবে না হলে, কিন্তু 7 দিয়ে যাবে কিনা আপনি কিভাবে করবেন? দেখেন তো, 52 আর 4কে দ্বিগুণ করবেন, যে 4 দুগুণা 8, তা মাইনাস করবেন। দেখেন তো, 52 থেকে 8 বাদ দিলে কত হয়? 44। 44কে কি 7 দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে হলে যায়, 7 দিয়ে তো যায় না। তার মানে এটাও বাদ। তাহলে এটা অবশ্যই আনসার। কিভাবে দেখেন তো, এটা 350 মানে 2 দিয়ে তো ভাগ করা যাবে, জোড় সংখ্যা যেহেতু। আর 7 দিয়ে ভাগ করা যাবে কিনা দেখেন তো। আহ, 35, আর 0 দ্বিগুণ করলে 0 হয়, তাহলে -0। এটাকে 7 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটাই আনসার। আপনি দেখে কিন্তু যখন প্র্যাকটিস করবেন না, তখন আপনি দেখে কিন্তু অ্যান্সার করতে পারবেন, খুব সময় লাগবে না। তো আপনাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন? জবের পরীক্ষায় দ্রুত ম্যাথ স্যার, করতে পারবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, 8 দ্বারা, তারপরে তারপর হ্যাঁ, হচ্ছে 7 দ্বারা বিভাজ্যতা, মানে শর্টকাটটা কি? 7 দিয়ে তো বললাম। 7 দিয়ে যেমন বললাম না, এই যে 350 আছে না, প্রথম প্রথম পরের শেষের ডিজিটটাকে বাদ দিবেন। 35 নেবেন, পরের ডিজিটটাকে দ্বিগুণ করবেন, দ্বিগুণ করে এটার সাথে বিয়োগ করবেন। সেই সংখ্যাটা যদি 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে কেবলমাত্র এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ করা যাবে। এই যেমন দেখেন 91কে একবার দেখালাম। এটা কিভাবে করব? 9 নিব আর এই 1কে দ্বিগুণ করে দিব। তাহলে 2 1 কে 2, বিয়োগ করব, দিয়ে 7 হলো। এই সংখ্যাটা যদি 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে কেবলমাত্র 7 দিয়ে ভাগ করা যায়। এটা যে কোনো 3 অঙ্কের সংখ্যা হোক, 4 অঙ্কের সংখ্যা হোক, সব ক্ষেত্রে সেম নিয়ম। বুঝতে পারছেন কিনা? জি স্যার। আর এ- এ-
আর 8 দিয়ে হচ্ছে 8। আপনাকে, হ্যাঁ 8 দিয়ে হচ্ছে আপনাকে কি করতে হবে, আসলে তিনটা অঙ্ক নিয়ে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। কিন্তু আপনার যদি এরকম হয়, ধরলেন যে 41 0 72, সেক্ষেত্রে আপনি তিনটে ডিজিট নিয়ে চেক করবেন যে 8 দিয়ে ভাগ করা যায় কিনা। তো 72কে 8 দিয়ে ভাগ করা যায়, 8 লং 72, তার মানে এই সংখ্যাটা ভাগ ভাগ করা যায়। আর 3 অঙ্কের থাকলে আপনাকে সেটা টেস্ট করে আপনাকে বের করতে হবে। এটা কিন্তু ভাগ করা যাবে না। দেখেন, এই যে 7 দিয়ে 8 দিয়ে কি কি করবেন, 8 লং 72, 3 8 24, এটা ভাগ করা যায়। 64, 8 8 64, 8 1 8, এই দেখেন দেখা মাত্র করতে পারছেন। দেখেন তো, 6 8 48, তার মানে কি 5 8 40 থাকলো 7, তাহলে 72, 8 লং 72, এটা ভাগ করা যায়। 156কে দেখেন তো, 8 1 8 থাকলো 7, 56, 7 আর 6 76কে কিন্তু 8 দিয়ে ভাগ করা যায় না, কারণ 8 লং 72, আরো 4 থেকে যায়, তার মানে এটা ভাগ করা যায় না। এটা হচ্ছে অ্যান্সার। আপনাকে 8-এর ক্ষেত্রে তিনটা ডিজিট নিয়ে আপনাকে ক্যালকুলেশন করতে হবে, কিন্তু যদি 5 6টা ডিজিট থাকে তখন আপনি শেষের তিনটা ডিজিট নিয়ে কাজ করবেন। ওই তিনটা ডিজিট ভাগ করা যায় কিনা 8 দিয়ে, সে যেটা ভাগ করা যাবে সেটা হবে আপনার অ্যান্সার। এখানে ধরুন যে 5 অঙ্কের হতে পারে, 6 অঙ্কের হতে পারে, সেক্ষেত্রে আপনি শেষের 3 ডিজিট নিয়ে কাজ করবেন। যদি 8 দিয়ে ভাগ করা যায়, তাহলে কেবলমাত্র সেই সংখ্যাটি 8 দিয়ে ভাগ করা যায়। বুঝতে পেরেছেন? দেখি কেউ কিছু কমেন্ট করছে কিনা। আপনারা জি কিন্তু স্যার। হ্যাঁ, খাতা কলম নিয়ে আপনাকে কিন্তু, আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ স্যার, ওকে, শুনতে পাচ্ছি। ওকে, গুড। হ্যাঁ, তাহলে এবার দেখেন, তাহলে ভাজ্য ভাজক ব্যাপারটা কিন্তু বুঝতে পারছি, তাই না? এবার দেখেন তো, 11 নম্বর অঙ্কে যে 5 এবং 15 এর মধ্যে 5 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি, এটা আসলে কি বের করতে বলছে বলেন তো? 5 ও 95 এর মধ্যে 5 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি, ভাজ্য স্যার। এটা ভাজ্য বের করতে বলছে। গুড। কারণ আমাকে বলা হচ্ছে, যদি আমি একটাই বলতাম যে 1 থেকে 100-এর মধ্যে 5 দ্বারা কতগুলো সংখ্যা ভাগ করা যায়, তাহলে ভাজ্য বের করতে বলছে, মানে 5 দিয়ে দিয়ে ভাগ করে করে দেখবো 1 থেকে 100 পর্যন্ত। তাহলে এটা বের করা কি সময় সাপেক্ষ নয়, একটা একটা করে সংখ্যা ধরে যদি আমি ভাগ করি, তাই না? এখন দেখেন একটা মজার কথা বলি আপনাকে, যে কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়, তাই না? কোনো একটা সংখ্যাকে ধরলেন যে 4 বা 12 দিয়ে ভাগ করা যায়। তো দেখেন, এই দুইটা সংখ্যার লসাগু কিন্তু হবে 12। তো এই 12 দিয়ে, এই লসাগু 12 দিয়ে যে সকল সংখ্যাকে ভাগ করা যায়, সে সকল সংখ্যাকে 2 দিয়েও ভাগ করা যাবে, 12 দিয়ে ভাগ করা যাবে। বুঝছেন কিনা? যেমন 3 এবং ধরলেন যে 15, এটা লসাগু হচ্ছে কত? 15। 15, তো 15 দিয়ে যতগুলো সংখ্যা ভাগ করা যাবে, সে সকল সংখ্যাকে বা সে সকল গুণিতককে বা সে সকল ভাজ্যকে এভাবে বলতে পারি, কিন্তু দেখেন, সে সকল গুণিতককে মানে নামতা, সে সকল সংখ্যাকে 3 দিয়েও ভাগ করা যাবে, 15 দিয়েও ভাগ করা যাবে। এখানে যদি 5ও থাকতো, কারণ এদের লসাগু তাহলে 15 হতো, 5 দিয়েও ভাগ করা যাবে। বুঝছেন কিনা কথাটা? এই কথাটুকু বুঝতে পারলেন কিনা? আর- আরেকবার। হ্যাঁ, দেখেন 3, 5 এবং 15, এর লসাগু হচ্ছে ধরলেন যে 15। তো আমি যদি মনে করি যে 15 দিয়ে কোন কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায়, 15 দিয়ে ভাগ করা যাবে 15কে, 30কে, 3 × 45কে, 4 × 60কে, তাই না? এভাবে চলতেই থাকবে। অসংখ্য এরকম সংখ্যা আছে যাদেরকে 15 দিয়ে ভাগ করা যাবে, যাবে কি না? তো ওই যে সকল সংখ্যাগুলোকে 15 দিয়ে ভাগ করা যাবে, আনলিমিটেড, গুণিতক কিন্তু অসংখ্য, সে সকল সংখ্যাকে 3 দিয়েও ভাগ করা যাবে, 5 দিয়েও ভাগ করা যাবে। কারণ 3 এবং 5 এবং 15 লসাগু 15। অর্থাৎ 3 দিয়েও ভাগ করা যায়, যে 15 দিয়ে যে সকল সংখ্যাকে ভাগ করা যাবে, 3 দিয়েও সে সকল সংখ্যাকে ভাগ করা যাবে, 5 দিয়েও সে সকল সংখ্যাকে ভাগ করা যাবে। কারণ 3 এবং 5-এর লসাগু যেহেতু 15। দেখেন, আর সহজ করে দেখেন যে আপনার 30কে 15 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়। 45, 3 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে, 15 দিয়েও যাবে। কারণ সেটা লসাগু দিয়ে যে সকল সংখ্যাকে ভাগ করা যাবে, যে সকল সংখ্যা লসাগু সে সকল সংখ্যা দিয়েও ভাগ করা যাবে। এটুকু বুঝছেন কিনা বলবেন একটু, বুঝছেন কিনা এটুকু? জি একটু স্যার। রেসপন্স। হ্যাঁ, যদি তাই হয়, তাহলে দেখুন তো, 5 এ বলছে বলছে 5 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা
সংখ্যা কতটি? 5 এবং 95 এর মধ্যে একসাথে কিন্তু 5 এবং 3 দ্বারাই ভাগ করা যেতে যেতে হবে। একই সাথে 5 এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। যেমন দেখেন আপনি, তাহলে উম, হ্যাঁ বলেন। ওর গুণিতক সংখ্যা গুণিতে হবে। হ্যাঁ, গুণিতক সংখ্যা। তাহলে এখন দেখেন, এখন না, গুণিতক বলতে যে আপনি যেমন দেখেন, তা আমি সহজে চিন্তা করতে পারবো 5 এবং 3-এর লসাগু কত? 15। কারণ আপনি দেখেন 5কে কিন্তু 5 দিয়ে ভাগ করা যাবে, তাই না? বা 10কে 5 দিয়ে ভাগ করতে পারবেন, কিন্তু 3 দিয়ে কি ভাগ করতে পারবেন? পারবেন না। কিন্তু 5 এবং 3-এর লসাগু হচ্ছে 15। 15 দিয়ে যে সকল সংখ্যাকে ভাগ করা যাবে সে সকল সংখ্যাকে 3 দিয়েও ভাগ করা যাবে, 5 দিয়েও ভাগ করা যাবে। বুঝছেন কিনা? কিন্তু আমি যদি একটা একটা করে চেক করতাম, 10কে তো 5 দিয়ে যাবে কিন্তু 3 দিয়ে তো যাবে না, তাহলে মুশকিল। তো 15কে হয়তো 5 দিয়ে যাবে, 3 দিয়েও যাবে। কিন্তু আপনি 20কে 5 দিয়ে যাবে কিন্তু 3 দিয়ে যাবে না। তাহলে সহজ উপায় হচ্ছে 5 এবং 3-এর লসাগু হচ্ছে 15। তাহলে 15 দিয়ে যে সকল সংখ্যাকে ভাগ করা যাবে 3 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে। তাহলে 5 থেকে 95-এর মধ্যে এটা তো খুবই সহজ। 5 পনেরো 75, 6 পনেরো 90। তাহলে আপনি 6টা সংখ্যা পাবেন যেটা 15 দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ 5 এবং 3 দিয়ে ভাগ করা যাবে। 15 নামটা তো খুবই সহজ। প্রথমে শুরু হবে 15, তারপরে 30, 45, 60, 75, 90। এই যে দেখেন, এই 6টা সংখ্যাকে 5 দিয়েও ভাগ করা যাবে, 3 দিয়েও ভাগ করা যাবে। কিন্তু আপনি যদি এইভাবে লসাগু বের না করে তাহলে কি করতেন? এই যে এভাবে করতেন। 10কে তো 5 দিয়ে যায়, 3 দিয়ে যায় না, তাহলে ক্রস। আবার 15কে 5 দিয়ে যায়, 3 দিয়ে যায়, এইটা নিব। 20, 20কে হচ্ছে 5 দিয়ে যায় কিন্তু 3 দিয়ে তো যায় না, তাহলে ক্রস। দেখেন এটা সময় সাপেক্ষ না? আপনি লসাগু দিয়ে তো খুব সহজেই পারবেন যে লসাগু যেটা হবে সেটাকে 5 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে। তাহলে 15 দিয়ে যেগুলো সংখ্যাগুলো ভাগ করা যায় সে সকল সংখ্যা 5 দিয়ে, 3 দিয়েও যায়, 5 দিয়েও যায়। এই জন্য আপনার সহজ পন্থা হচ্ছে 5 এবং 3-এর লসাগু বের করে নিয়ে আপনি দ্রুত অ্যান্সার করতে পারবেন। তাহলে অ্যান্সার হচ্ছে 6। আশা করি বুঝতে পেরেছেন। তারপরের অঙ্কে দেখেন, বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? কি 4টা শূন্য হবে না 5টা হবে বলেন তো? চারটা স্যার। 4টা। আচ্ছা। গুড। হ্যাঁ, গুড গুড। একটু রেসপন্স করবেন তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা বুঝছেন। আর যদি রেসপন্স না করেন তাহলে অনেক সময় হয়তো বুঝতে পারবো না যে আপনারা বুঝছেন কিনা। এখন বলছে, সরি, যেহেতু ইংলিশে আছে ইংলিশে লিখি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4। এই সংখ্যাটা বলছে, এই ক্ষুদ্রতম সংখ্যাটা 5 অঙ্কের 41 দ্বারা কোন সংখ্যা 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যাটি 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে দেখেন, তাহলে আমি দেখেন 41 দুগুণা কত? 82। তাহলে কত হয় বলেন তো? 18 বিয়োগ করলে। আবার দেখেন তো কত হয়, কত দিয়ে ভাগ করা যায়? 4 × 4, 4 দুই 4 16। 180 আছে, তার মানে দেখেন 4 × 4, 4 4 4 16। এই যে, কিন্তু আপনি 5 নিলে বেশি হয়ে যেত। তাহলে 10 থেকে 4 বাদ দিলে কত হয়? 6। 8, 9 থেকে 6 বাদ দিলে, 7 বাদ দিলে, 8 থেকে 7 বাদ দিলে 1 হয়, 16 হয়। তাহলে আরেকটা শূন্য নেমে যাবে। এবার দেখেন তো 4 দিয়ে কি যাবে? 4 দিয়ে করলে তো 164 হয়, তাহলে 160 তো পার হয়ে যাবে, তাহলে 3 দিয়ে যাবে। তাহলে কত হয়? 3 × 1 = 3, 3 × 4 = 12। দেখেন তো কত হয়? 10 থেকে 3 বাদ দিলে 7। আর তারপরে কি, 3 বাদ দিলে কত হয়? 3। 6 থেকে 3 বাদ দিলে 37। তাহলে 37 হয়। এখন কি বলছে? 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা, এই যে 4টা অপশনের মধ্যে কোন সংখ্যা 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য? এখন দেখেন তো, এই 37কে কি আর 41 দিয়ে ভাগ, মানে এখন ভাগশেষ কিন্তু 37 হচ্ছে। এই 37কে কি 41 দিয়ে আর ভাগ করা যাবে? স্যার। না। যাবে না। আচ্ছা, তাহলে আপনি চিন্তা করেন তো, এই 37-এর সাথে যদি আর 4 যোগ করা যেত তাহলে কি ভাগ করা যেত? জি স্যার। আচ্ছা, তাহলে এই 37-এর সাথে যদি আমি আর 4 যোগ করি তাহলে হয় ভাগ করা যাবে। অথবা আর একটা করা যায় না? যদি আমি এই সংখ্যাটা থেকে 37
বিয়োগ করে দিতাম, তাহলে তো এই 37 থাকতো না, তাই না? বুঝছেন কিনা বলেন? জি স্যার। দেখেন বলেন একটু, সবাই বুঝছেন কিনা ব্যাপারটা? স্যার আরো একবার যদি এই যে এটা এরকম বুঝিয়ে। হ্যাঁ, আমি সহজ জিনিস দিয়ে বুঝাই, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে 4, ধরেন 17, এটা ভাগ করা যায় কিনা, কখন ভাগ করা যাবে, এখানে এমন একটা সংখ্যা নেব কখন ভাগ করা যাবে। তাহলে 4 4 16, তাহলে এক অবশিষ্ট হলো না? তাহলে এককে কিন্তু 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না। এখানে যদি 4 হতো তাহলে তো ভাগ করা যেত নাকি? ও হ্যাঁ, তাহলে এটার সাথে যদি আমি আর তিন, কমে দেখতে পারো না। হ্যাঁ কি বললেন, আবার বলেন। হ্যাঁ, তাহলে এই এককে ভাগ করা যায় না। অত তাহলে 17 থেকে যদি আমি এক বিয়োগ করে দিতাম, তাহলে তো এই এক অবশিষ্ট আর থাকতো না, তাই না? তাহলে দেখেন, 17 থেকে যদি আমি এক বিয়োগ করতাম 16 হতো, তাহলে এই অবশিষ্টটা তো থাকতো না, তাই না? তাহলে কিন্তু আমি এই 16কে আমি 4 দিয়ে ভাগ করতে পারতাম, বিভাজ্য করতে পারতাম। অথবা এই একের সাথে যদি আমি আরো 3 যোগ করি, দিয়ে 4 হয়, তাহলে এই 4কে 4 দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ 17-র সাথে যদি 3 যোগ করি, তাহলে সেটাকে আমি ভাগ করতে পারবো 4 দিয়ে। এবার বুঝতে পেরেছেন কিনা বলেন? স্যার মানে আমি দুটাই করতে পারি, হয় এক বিয়োগ করে দিতে পারি, অথবা এটাকে 4-এর সমান করতে গিয়ে 3 যোগ করতে পারি। কার সাথে? 17-র সাথে। যদি 17-র সাথে 3 যোগ করি তাহলে তো এখানে 4ই হতো, তাই না? তাহলে 4কে 4 দিয়ে ভাগ করা যেত। অথবা 17 থেকে যদি এক বিয়োগ করে দিতাম, তাহলে এই এক অবশিষ্ট আর থাকতো না। বুঝছেন কিনা? হয় যোগ করেও আমি করতে পারি, বিয়োগ করেও করতে পারি। এখন দেখেন, এখন তাহলে 37-এর সাথে কিন্তু 37কে কিন্তু 41 দিয়ে আহ, ভাগ করা যাচ্ছে না। তাহলে আর যদি 4 যোগ করি এটার সাথে, তাহলে কিন্তু এখানে 41 হয়ে যাবে। তাহলে কেবলমাত্র আমি এটাকে ভাগ করতে পারবো। আর অথবা আমি এই 37কে যদি আমি মাইনাস করে দিই এই সংখ্যা থেকে, তাহলে এই অবশিষ্ট 37 কিন্তু আর থাকবে না। এখন এখন অপশন আসলে কোনটা আছে দেখেন। এই, আপনার যেটা 10,000, 10,000-এর নিচে কিন্তু একটাও সংখ্যা নাই, তার মানে কি আপনাকে যোগ করতে হবে। তাহলে দেখেন কি করবেন। 10,000, 10,000 মাইনাস 37 প্লাস, দেখেন ভালো করে, 41। অথবা সহজ করে যদি আপনি বলেন প্লাস 4, তাহলে কত হবে? 10,000, 4 অ্যান্সার, এটা হবে অ্যান্সার। বুঝতে পেরেছেন কিনা? সহজ কথায় এটার সাথে আর 4 যোগ করলে 41 দিয়ে ভাগ করা যাবে, তার মানে এই সংখ্যার সাথে আর 4 যোগ করে দেবো। দেখেন বুঝতে পারলেন কিনা? একটু রেসপন্স করেন, বুঝতে পেরেছেন কিনা? স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, আর এবার বুঝতে পেরেছি। গুড। তাহলে দেখেন, অঙ্কটা এইভাবে বলতে পারতাম যে 5 অঙ্কের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যার সাথে আর কত যোগ করলে 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। হ্যাঁ বলেন। আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে স্যার, মানে নেটওয়ার্কের সমস্যা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। তাহলে দেখেন অঙ্কটা কত রকম ভাবে হতে পারতো। 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যার সাথে আর কত যোগ করলে 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য। অথবা বলতে পারতো, যদি আমি বিয়োগ করতাম তাহলে বলতো যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কত বিয়োগ করলে 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তখন আপনাকে 10,000 থেকে 37 বিয়োগ করে দেওয়া লাগতো, তাহলে কেবলমাত্র 41 দ্বারা বিভাজ্য হতো। অঙ্কটা দেখেন আবার এভাবেও দিয়েছে অঙ্কটা, তার মানে দুই ভাবেই অঙ্কটা আপনাকে দিতে পারে। 72 সংখ্যাটির মোট ভাজক কত, তাহলে দেখেন এখন এই ভাজকটা কিভাবে বের করব। ভাজকটা বের করার নিয়ম হচ্ছে আসলে অ্যাকচুয়ালি এরকম। দেখেন তো, 1 গুণিত 72, 2 গুণিত 36, 3 দুগুণা 6, 3 4-এ কত বলেন? 3 × 24-এ 72। আর কি করতে পারি বলেন? তারপরে আরো করতে পারি 2 গুণিত কত, 3, 3 দুগুণা 6,
আমরা কি করতে পারি, এভাবে উৎপাদকটা ভাঙতে হবে। তাহলে এখন এইগুলো হচ্ছে সময় সাপেক্ষ। সহজ কথায় বলি যে 72 সংখ্যাটির মোট ভাজক আছে কতগুলো। তাহলে 1 থেকে 72, 72 থেকে আমাকে চেক করতে হবে কোন সংখ্যাগুলো দিয়ে আমি 72কে ভাগ করতে পারবো, সেই সকল সংখ্যা হচ্ছে এই 72 সংখ্যাটির ভাজক। এখন এগুলো একটা একটা করে চেক করা তো সময়ের ব্যাপার। আমার দ্রুত নিয়ম হচ্ছে এরকম: প্রথমে সর্বনিম্ন সংখ্যা দিয়ে ভাগ করব। 36 দুগুণা 72, 18 দুগুণা 36, 9 দুগুণা 18। 9কে 2 দিয়ে ভাগ করা যায় না, এই জন্য 3 দিয়ে করব। 3 3 কে 9। তাহলে দেখেন 72 সমান কি হলো, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। তাহলে 2 আছে 3টা আর 3 আছে 2টা। তাহলে আরো যদি সহজ করে লিখি, 2 কিউব আর 3 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে, তাহলে ভাজক সংখ্যা আমি বের করবো কিভাবে দেখেন, এখানে পাওয়ার যত থাকবে, হ্যাঁ, তার সাথে 1 যোগ করবেন, দিয়ে দুইটাকে গুণ করবেন। তাহলে দেখেন তো, 3 আর 1-এ হচ্ছে 4, আর 2 আর 1-এ হচ্ছে 3। তাহলে 3 4-এ 12। এভাবে করে ফেলতে পারবেন। তাহলে কি হলো দেখেন, 3 আছে, সহজ কথায় 2 আছে 3টা নিবেন 4, 3 আছে 2টা নিবেন 3, গুণ করে দিবেন। 3 4-এ 12। তাহলে 72 সংখ্যাটির মোট ভাজক হচ্ছে 12। তাহলে আপনার প্রত্যেকটা সংখ্যা নিয়ে চেক করা তো কঠিন ব্যাপার স্যাপার, অনেক সময়ের ব্যাপার। তাহলে আপনি সহজেই এভাবে বের করতে পারবেন। তারপরে দেখেন নিচের কোন পূর্ণ সংখ্যাটির সর্বাধিক ভাজক আছে। তাহলে এখন আপনি এভাবে, তাহলে এভাবে চেক করতে হবে আপনাকে 91 এর ভাজক কত। তো 91 কে কি 3 দিয়ে ভাগ করা যায়? 91 কে 7 দিয়ে ভাগ করা যায়। তাহলে 7 13 91। 95 কে কি দিয়ে ভাগ করতে পারবেন দেখেন তো, 5 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে। কারণ 3 দিয়ে কেন যাবে না, 9 আর 5 হচ্ছে 14, 14 কে তো 3 দিয়ে ভাগ করা যায় না, 5 দিয়ে যায়। তাহলে 5 গুণিত 19। তারপর দেখেন 99, 3 গুণিত 11, 9 11 99। এবং অষ্টআশির ক্ষেত্রে দেখেন 44, 22, 11। তাহলে আমি এটা কি লিখতে পারি, 2 কিউব 11। বুঝতে পারছেন কিনা দেখেন। তাহলে এখানে ভাজক কত, এটার পাওয়ার হচ্ছে 1, এটার পাওয়ার হচ্ছে 1। তাহলে লিখবো কি, 2 গুণিত 2 4। তাহলে এটার ভাজক হচ্ছে 4টা, এটা হচ্ছে 4টা। দেখেন এখানে 2 মানে লিখবো কি 3, 1 মানে 2, 6। তারপর দেখেন 3 আছে মানে নিব 4, এখানে পাওয়ার 1 আছে মানে কিছু নাই, মানে 1 আছে, তাহলে 2। 4 2 8। তাহলে এই সংখ্যাটার ভাজক সংখ্যা বেশি। আরো সহজ করে বলি, যার ঘাত বেশি তার কিন্তু ভাজক সংখ্যাও বেশি। আর আরো সহজ করে দেখবেন, যেগুলো জোড় সংখ্যা সেগুলো কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, তো সেগুলোর পাওয়ার কিন্তু সবসময় বেশি হয়ে যায়। এই জন্য তাদের ভাজক সংখ্যা কিন্তু সবসময় বেশি হবে। এটা একটা সহজ টেকনিক, যে জোড় সংখ্যাগুলোর যদি সবগুলো বিজোড় হয়, জোড় সংখ্যাগুলো সবসময় কি হবে, ভাজক সংখ্যা সবসময় বেশি। তারপরে দেখেন তো, নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়। এখানে একটা জিনিস যদি আপনি মনে রাখেন, যে যেটা পূর্ণ বর্গ সংখ্যা, যেটা পূর্ণ বর্গ সংখ্যা তাদের কিন্তু ভাজক সংখ্যা বিজোড় হয়। এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। এখন পূর্ণবর্গ সংখ্যা চিনব কিভাবে, যে সকল সংখ্যার শেষের অঙ্ক 2, 3, 7, 8 থাকবে, তারা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে দেখেন এর শেষে 8 আছে, তার মানে এটা কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না। এটা 8 আছে, 48 তো কখনো পূর্ণবর্গ সংখ্যা না, কারণ 49, সাথে সাথে 49। এখন পূর্ণবর্গ সংখ্যা তো বুঝেন তাই না, যেমন 100 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাকে যদি আমি বর্গমূল নিই তাহলে একটা পূর্ণ সংখ্যা পাবো। এটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেমন দেখেন 49, এটা যদি বর্গমূল নিই তাহলে একটা পূর্ণ সংখ্যা পাবো, সাথে সাথে 49। তাহলে এই 49কে বলবো পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যাকে যদি আমি পূর্ণ সংখ্যাকে বর্গ করে যে সংখ্যাটা পাবো সেটাই পূর্ণবর্গ সংখ্যা। তো তাহলে এটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ শেষে 2 আছে, 8 আছে, 8 আছে, তার মানে 3টাই বাদ। এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তার মানে একে যদি আপনি কি করেন,
বর্গমূল নেন তাহলে 32 হবে। আর 32কে বর্গ করলে 1024 হবে। তাহলে এটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা চেনার আরো কিছু প্রসেস আছে। দেখবেন যে শেষে যদি 3টা শূন্য থাকে বিজোড় সংখ্যা, তাহলে কিন্তু ওটা কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আর পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা সবসময় ইভেন অড হয়, অর্থাৎ বিজোড় হয়। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। এবার দেখেন একটা অঙ্ক। এই টাইপের 3টা অঙ্ক আছে, একটা শিখাই, বাকিগুলো আপনারা করবেন। ওই যেখানে আপনারা শুনছেন তো নাকি, জি স্যার। এবং বুঝতে পারছেন কি? হুম। হ্যাঁ। এখন এই দেখেন তো অঙ্কটা কিভাবে করতে পারবেন কিনা, এটা কিন্তু আপনাদের করতে পারার কথা। যে 1056 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 41 দ্বারা করলাম না, সেম সেম অঙ্কের সেম অঙ্ক কিন্তু এটা। 23 দিয়ে আপনি ভাগ করবেন, দিয়া যেটা ভাগশেষ পাবেন। এখন এটা যদি ধরলেন যে কথার কথা আপনি 15 পাইলেন, 15কে তো আর আপনি 23 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটার সাথে আর কত যোগ করলে 23 হবে, সেই সংখ্যাটাই এটার সাথে যোগ করে দিবেন, তাহলে সেটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে। এখন এই অঙ্ক একটা যেহেতু দেখিয়েছি, সেম অঙ্ক আর দেখালাম না। আবার এরকমও কিন্তু বলতে পারতো আপনাকে যে 1056 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে যোগফল 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তখন তখন কি করতে হবে, এই 15 কিন্তু আপনাকে বিয়োগ করতে হবে এই এই সংখ্যা থেকে। এটা কিন্তু আমি একটা ধরে নিয়েছি যে ভাগশেষ 15 পেলাম, সেম অঙ্ক, তাই আমি এটা করলাম না। এবার দেখেন আহ, আরেকটি অঙ্ক দেখেন, যে একটি সংখ্যাকে, মনোযোগ দিয়ে দেখেন অঙ্কটা বুঝতে পারবেন, ধরতে পারবেন কিনা। বলছে একটি সংখ্যাকে 64 দ্বারা ভাগ করলে 63 অবশিষ্ট থাকে। তার মানে কোনো একটা সংখ্যা, আমরা সংখ্যাটা কিন্তু জানি না, সেই সংখ্যাটাকে 64 দ্বারা ভাগ করব। এখানে ভাজ্য কত আমরা কিন্তু জানি না। বলছে ভাগ 64 দ্বারা ভাগ করলে 63 অবশিষ্ট থাকবে। কত? 63। কিন্তু ওই সংখ্যাটাকে, তার মানে এখানে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে যদি 32 দিয়ে ভাগ করা যায়, তাহলে কত অবশিষ্ট থাকবে? খুবই মজার বিষয়। দেখেন, যে ধরে নেন যে আপনি কি করবেন, কত, ধরে নেন যে 12 এবং 3। দেখেন তো এই 3টার লসাগু 12 হয় কিনা, 12 এবং 3-এর লসাগু 12 না? লসাগু 12 কিনা? তাহলে যে সকল সংখ্যাকে 12 দিয়ে ভাগ করা যাবে, সে সকল সংখ্যাকে 3 দিয়েও ভাগ করা যাবে। এখন মজার বিষয় দেখেন তো, ধরলেন যে আপনি 43 নিলেন, ভালো করে দেখেন, এটাকে 12 দিয়ে ভাগ করলেন, তাহলে কি হয়, 3 12 36। তাহলে অবশিষ্ট কত হয়, 7 হয়। তাহলে অবশিষ্ট থাকে কত, 7। এখন মজার কাহিনী হচ্ছে, এই 36কে 12 দিয়ে ভাগ করা গেলে 3 দিয়েও ভাগ করা যাবে, 48কে 12 দিয়ে ভাগ করা গেলে 3 দিয়েও ভাগ করা যাবে। এখন দেখেন তো, 7 অবশিষ্ট থাকছে না? এখন এই সংখ্যাটাকে আপনি যদি 3 দিয়ে ভাগ করেন তাহলে কত হয়? সরি, আহ 3 দিয়ে 43কে ভাগ করেন, তাহলে দেখেন তো, 3 1-কে 3, 3 4-এ 12, তাহলে 1 অবশিষ্ট থাকছে না? কিন্তু আমি জেনেছি যে সংখ্যাকে 12 দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাকে 3 দিয়েও ভাগ করা যাবে। এখন মজার কাহিনী হচ্ছে, তাহলে 12-র ক্ষেত্রে 7 অবশিষ্ট পেয়েছিলেন, এই 7কে আপনি যদি আরো 3 দিয়ে ভাগ করেন, তাহলে 12-র ক্ষেত্রে যে অবশিষ্ট পাচ্ছেন, সেই সংখ্যাটাকে এই 3 দিয়ে যদি ভাগ করেন, তাহলে অবশিষ্টটা কিন্তু পেয়ে যাবেন। দেখেন তো, 3 7, দেখেন তো এখানে আরো 7 বেশি থাকছিল না? সেই 7কে 3 দিয়ে ভাগ করলে তো আরো ভাগ করা যায়, 3 দুগুণা 6, 1 অবশিষ্ট থাকে। তাহলে দেখেন, সেম ভাবে এই যে 64কে, 64 আর 32, 64 আর 32, এই দুইটার লসাগু হচ্ছে 64। তাহলে 64 দিয়ে যে সকল সংখ্যাকে ভাগ করা যাবে, 32 দিয়েও সেই সংখ্যাকে ভাগ করা যাবে। তাহলে এই 64 দিয়ে ভাগ করে আপনি দেখেছেন
63 অবশিষ্ট থাকছে। তাহলে এই সংখ্যাটাকে তো আমি 32 দিয়েও ভাগ করতে পারি। তা যে অবশিষ্ট থাকবে তাহলে এই সংখ্যাটাকে 32 দিয়ে ভাগ করলে আমি নর্মালি পেয়ে যাব। তাহলে 32 ভাগ 63। তাহলে দেখেন 32 দুগুণা 64, কিন্তু হচ্ছে না। তাহলে 32 একে 32, তাহলে কত অবশিষ্ট থাকে 31। তাহলে এই যে এটার অবশিষ্টকে 32 দিয়ে ভাগ করলে আমি কিন্তু অবশিষ্ট সংখ্যাটা পেয়ে যাব। এখন আপনি যদি মনে করেন যে আসলে তাহলে এটার অরিজিনাল নিয়মটা কি আসলে, আপনার যদি মনে হয় যে অরিজিনাল নিয়মটা কি আসলে, এখানে অঙ্কটার অরিজিনাল নিয়ম হচ্ছে, অরিজিনাল নিয়ম হচ্ছে এরকম, মানে মূল বেসিক যেটা, আহ 63 অবশিষ্ট। আমার নিয়ম হচ্ছে, ভাজ্য বের করার নিয়ম হচ্ছে এই ভাজকের সাথে ভাগফল গুণ করে এই ভাগশেষকে যোগ করলে ভাজ্যটা পেয়ে যাব। এখন এই ভাগফল তাহলে কত ধরবো? সব সময় আমি এক ধরে নিব, এক ধরে নিব। তাহলে দেখেন ভাজ্যটা আমি কত পাই। তাহলে ভাজক হচ্ছে 64 গুণিত ভাগফল 1 প্লাস 63। তাহলে দেখেন তো 127 হয় কিনা। তাহলে আমি পেয়ে গেলাম এই সংখ্যাটা হচ্ছে 27, 127 দিয়ে এখান থেকে বিয়োগ করলে 63 হয়। তাহলে আমি ভাজ্যটা পেয়ে গেলাম 127। তাহলে বলছে ওই সংখ্যাকে 32 দ্বারা ভাগ করলে, তাহলে 127কে 32 দ্বারা ভাগ করেন, তাহলে আপনি এখানে অবশিষ্ট দেখবেন 31 পেয়ে যাবেন। চেক করেন, পেয়ে যাবেন। করেন, আপনারা করতে পারবেন। দেখেন 3 দিয়ে করেন তো, 3 × 2 = 6, 3 × 3 = 9। তাহলে 7 থেকে 6 বাদ দিলে 1, এখান থেকে 12 থেকে 10 বাদ দিলে 9 বাদ দিলে 3। তাহলে 31 অবশিষ্ট থাকে। তো সহজ উপায় হচ্ছে, যেহেতু 64 দ্বারা ওই সংখ্যাকে ভাগ করা যায়, তার মানে 32 দিয়েও ভাগ করা যায়। তাহলে 64 দিয়ে ভাগ করার সময় যে অবশিষ্ট পাবেন, সেই সংখ্যাটাকে 32 দিয়ে ভাগ করলেও আপনি ইজিলি অবশিষ্ট পেয়ে যাবেন। তাহলে সহজ নিয়ম হচ্ছে আপনি 32 দিয়ে ওটার অবশিষ্টকে ভাগ করে ফেলেন, দিয়ে আপনি 31 অবশিষ্ট পাবেন। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছেন কিনা বলেন। জি স্যার। তাহলে পরের অঙ্কটা দেখেন। এই যে একটি সংখ্যাকে 45 দিয়ে ভাগ করলে 23 থাকে, যদি ওই সংখ্যাটিকে 9 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে? দেখেন তো, 45 এবং 9 ভাগ করা যায় না? তাহলে 9 এবং 45-এর লসাগু তো 45, তাহলে 45 দিয়ে যা ভাগ করা যাবে 9 দিয়েও ভাগ করা যাবে। তাহলে এটার অবশিষ্টকে 9 দিয়ে ভাগ করলেই আপনি কি পেয়ে যাবেন? অবশিষ্টটা পেয়ে যাবেন। তাহলে 23-কে 9 দিয়ে ভাগ করলে 9 দুগুণা 18, 23 হইতে বাকি থাকে কত? 5। তাহলে অ্যান্সার হচ্ছে 5 অবশিষ্ট। এই যে একইভাবে যদি এক্স কে 7 দিয়ে ভাগ করা হয়, এক্স তার মানে এটা ভাজ্য না, 7 দিয়ে ভাগ করে এটা ভাজক, ভাগশেষ থাকে 5। তাহলে ভাজ্য বের করার নিয়ম কি? তাহলে এক্স সমান হচ্ছে 7 ভাজক ভাগফল 1 ধরে নেবেন, ভাগশেষ হচ্ছে 5। তাহলে 7 আর 5 হচ্ছে 12। তাহলে আমি সংখ্যাটা পেয়ে গেলাম 12। বলছে যদি 3x কে 7 দিয়ে ভাগ করে তাহলে ভাগশেষ কত হবে? তাহলে 3x যদি করি, তাহলে 3 × 12, 3 × 12 কত? 36। তাহলে এই 36-কে 7 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট ভাগশেষ থাকবে? তাহলে 7, 36, 5 × 7 = 35, এক অবশিষ্ট থাকে। এই যেটা অ্যান্সার সেম ভাবে। তো আরো ছিল সংখ্যার বর্গ কিভাবে নির্ণয় করা যায়। তো 1 ঘন্টা ক্রস হয়ে গেছে, আপনাদের ধৈর্য আছে কি নাই এই জন্য আর এখানেই শেষ করতে চাই। তো আপনারা একটু বলবেন যে ম্যাথগুলো বুঝতে পারছেন কিনা। জি স্যার। আপনি যদি এভাবে বুঝেন, হ্যাঁ, যদি আপনি অঙ্ক এভাবে বুঝেন দেখবেন যে আপনি জবের পরীক্ষাগুলোতে আপনি খুব দ্রুত অ্যান্সার করতে পারবেন, এবং আশা করি যে বুঝে বুঝে অঙ্ক করলে আপনি ফুল অ্যান্সার করতে পারবেন। কিন্তু এই জন্য আপনাকে কি করতে হবে? একটু প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। অঙ্কগুলো আপনাকে শিখে, মানে বেসিক শিখে শিখে অ্যান্সার করার চেষ্টা করতে হবে। যদি আপনি টার্মগুলো বুঝেন তাহলে আপনি অঙ্কগুলো খুব দ্রুত ধরতে পারবেন এবং ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে বেসিক বা মূল জিনিসটা একটু বুঝার। যদি মূল জিনিস বুঝেন তাহলে অঙ্ক করতে কিন্তু খুব বেশি সময় লাগার কথা না। 10 থেকে 15 বা 30, সর্বোচ্চ 30 সেকেন্ডে অ্যান্সার করতে পারবেন এবং খুব দ্রুত অ্যান্সার করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝেছেন অঙ্কগুলো। যদি বুঝতে না পারেন অবশ্যই নেক্সট টাইমে আবার নেক্সট ক্লাসে দেখা হবে, তখন প্রশ্ন করতে পারবেন। বা যদি কোনো মনে হয় যে না কোনো কিছু চেঞ্জ করা দরকার বা বুঝতে পারছি না, সেগুলো বলতে পারবেন। তো এই পর্যন্ত আমার আজকে ক্লাস।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কারো কি কোনো কিছু জিজ্ঞাসা করার আছে?